হ্যালো এভরিওয়ান, আমরা রায়ান মার্টিনের সিম্পল হারমোনিক মোশনের প্রবলেম করছিলাম এবং 43 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছিলাম, তাই তো? এই 43 নম্বর যে কোশ্চেনটা দেখো, এরকম আনসার আমরা পেয়েছিলাম। এখানে আনসারটা ওই √3:1 আকারে দেওয়া আছে। আমরা যদি এটাকে ভাঙি তাহলে কেমন আসবে একটু দেখে নাও, দিয়ে আমরা নেক্সট কোয়েশ্চেন থেকে স্টার্ট করব। ঠিক আছে, দেখো 2π/3, তাহলে 2 × 180 /3 এটা আমি লিখতে পারো, এটা নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। তাহলে এখান থেকে কাটলে পরে এটা 60 আসবে, মানে এটা 120 আসবে। তাহলে tan 120-র ভ্যালু কত হয় তোমরা সবাই জানো। এরকম করে তোমরা করতে পারো, 1 মানে 120 টাকা তুমি লিখতে পারো না, এরকম tan 90 + 30 লিখতেই পারো। তাহলে এই 90 হলো, এখানে এসে থামবে, তাই তো? তাহলে অল সাইন tan cos, তাহলে এখানে ট্যানটা কি পজিটিভ না? পজিটিভ না, নেগেটিভ। ফাইন। আর এখানে 90-এর আগে দেখো 1 রয়েছে, তাহলে অড থাকলে কি হবে? অড থাকলে পরে যেহেতু মানে ট্যান রয়েছে, মানে ট্যান থাকলে সেটা কট হয়ে যাবে, তাহলে কট তুমি 30 ডিগ্রি লিখবে। কট 30-র ভ্যালু কত হয় বলো? √3 হয়, রাইট? কারণ আমরা কি জানি, আমরা tan 30 মানে লিখতে পারি কি বলো? sin 30/cos 30, তাই তো? sin 30-র ভ্যালু কত হয়? sin 30-র ভ্যালু হচ্ছে তোমার 1/2, আর cos 30 ভ্যালু √3/2, তাহলে কাটাকাটি করলে পরে আসছে 1/√3। তাহলে tan 30 আর cot 30-র মধ্যে রিলেশন কী হয়? cot 30 হচ্ছে তোমার tan-এর অপোজিট হয়, তাহলে 1/tan, তাহলে √3 হবে। তাহলে আনসার কত হবে? এটা √3। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তুমি পুট করে দাও, বাট এখানে কিন্তু একটা নেগেটিভ সাইন থাকবে, কারণ এই পাদে রয়েছে, তাহলে কি নেগেটিভ হবে। ওকে, তাহলে এখানে তুমি লিখবে -√3 তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেট যে আনসারটা আসছে তোমার কাছে সেটা কত আসছে দেখো, কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি, তার যে রেশিও হয় √3, তার হোল স্কোয়ার মানে 3 হবে। সুতরাং 3/1, মানে তুমি এটা লিখতে পারো কি 3:1, তাহলে এটা তোমার আনসার হবে। এখানে কোশ্চেনটা আনসার কি দিয়েছে দেখি, √3 * 1 হচ্ছে, এটা আনসার আসবে না, তোমার 3:1 হবে। ঠিক আছে, এই কোশ্চেন মানে এই সেটটাতে দেখলাম অনেক কোশ্চেনের আনসার ভুল দেওয়া আছে। ঠিক আছে, অনেকগুলোর আনসারই ভুলভাল দেওয়া আছে। এই পরের যে কোশ্চেনটা 44 নম্বর যে কোশ্চেনটা, এটা দেখো, এটার কোশ্চেনের আনসারটাও কিন্তু ভুল দেওয়া আছে, তুমি দেখতেই পারবে, নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, একদম সিম্পল জিনিস, কিছুই নেই। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে একটি কণার সরল দোলগতি স্মরণ সময় লেখচিত্র। হ্যাঁ, স্মরণ সময় লেখচিত্র, এটা তোমাকে বলে দিয়েছে। এদিক বরাবর টাইম যাচ্ছে, দেখো টি বলে দিয়েছে, ওকে। আর এদিক বরাবর তোমার এক্স। ক্লিয়ার হয়েছে? বলছে টি = 4/3 সেকেন্ড সময়কালে কণাটির ত্বরণ কত হবে? ত্বরণ মানে তোমরা কি জানো? কোশ্চেন নম্বর 44 দেখো, তাহলে আমরা সবাই জানি জিনিসগুলো। সো কোশ্চেন নাম্বার 44, ত্বরণের যে ফর্মুলা হয় সেটা বলছে মাইনাস, মানে a = -ω² × x। তাহলে ওমেগা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, রাইট? এবার তোমাকে একটা গ্রাফ বলেছে, স্মরণ সময় লেখচিত্র এরকম বলে দিয়েছে। এদিকটা তোমার টাইম যাচ্ছে, এদিকটা তোমার এক্স, ওকে। গ্রাফটা কেমন বলেছে? এইরকম গ্রাফটা বলেছে। আর দেখো, এটা তোমার 0, এটা তোমার 4 বলেছে, এটা তোমার 8 বলেছে। যেহেতু এটা টাইম, এক্স অ্যাক্সিস বড়, যেহেতু টাইম এটা, তাহলে টাইমটা কি? তাহলে এইখান থেকে এইটুকুনি, এই পুরোটা কি? এটা টোটাল পিরিয়ড, রাইট? তাহলে এখান থেকে এইটুকুনি যেটা পাবো সেটা কি? টাইম পিরিয়ড পাবো। এখান থেকে এইটুকুনি কী পাবো আমি? টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কত? এখানে 8 সেকেন্ড। দেখো 8ই বলেছিল আই থিঙ্ক, হ্যাঁ 8 সেকেন্ড, ঠিক আছে। আর যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, মানে সেটাকে আমরা বিস্তার বলে থাকি বা অ্যাম্পলিটিউড, সেটা কত? 1। তাহলে এখান থেকে এটা তোমার 1 হবে। তাহলে এখান থেকে এটা তোমার কত হচ্ছে? 1 হচ্ছে, রাইট? তাহলে এটা তোমার 1 মানে 1 হচ্ছে, এটা 1 সেন্টিমিটার, এটা তোমার -1। তাহলে তুমি এখান থেকে কি পেলে? অ্যাম্পলিটিউড পেলে 1, টাইম পিরিয়ড পেলে কত? 8 সেকেন্ড। দেখো আমার কি কি দরকার? এই যে রিলেশনটা আমার দরকার হচ্ছে গিয়ে ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এক্স দরকার আমার। আর এক্সটাকে এখানে কিছু বলেছে? হ্যাঁ, এক্স বলেনি, বলছে এই সময়টা বলে দিয়েছে, রাইট? তাহলে এই সময় থেকে আমি এক্সের ইকুয়েশনে আসতে পারবো আমি। দেখো বুঝে নাও, কিছুই নেই। তাহলে যেহেতু টাইম পিরিয়ড বলে দিয়েছে, তাহলে সেখান থেকে তুমি আগে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে নাও। সেটা কী হয়? ওমেগা = 2π/T। তাহলে 2π/T, ক্যাপিটালটি কত? 8। তাহলে এত, এটা হচ্ছে তোমার কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সুতরাং ওমেগা = 2π/8
তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, বুঝলাম। এবার সাপোজ আমি ধরছি যে এই যে ইকুয়েশনটা, এটা দেখো এটা সাইনের ইকুয়েশন, রাইট? তাহলে আমাদের যে সিম্পল হারমোনিক মোশনটা সেটা কী হবে? এই গ্রাফ থেকে আমি বলতে পারছি কি সেটা সাইনের গ্রাফ হবে। তাহলে এক্স ইকুয়ালটা আমরা লিখতে পারি কি এ সাইন ওমেগা টি। ওমেগা টি প্লাস সামথিং কিছু লিখলাম না কেন? আমি এইখান থেকে দেখে এই ইকুয়েশনটা লিখেছি আমি। ভালো করে দেখো, তুমি যদি এইখানটায় টি ইকুয়ালটা যদি তুমি 0 পুট করো, হ্যাঁ, টি ইকুয়ালটা 0 পুট করলে দেখো সাইন 0, সাইন 0 ভাই 0 হয়। তাহলে কি অ্যাট 0 টাইমে দেখো এই ডিসপ্লেসমেন্ট কত ছিল? 0 ছিল। যখন তুমি এই ওমেগা টির ভ্যালুটা যখন তুমি 8 করবে তখন কি আবার 0 হবে, বুঝতে পারলে? যখন তুমি এইখানে আসবে মানে এটা তোমার 2 হবে, এটা 2, এটা যেরকম 6, ঠিক আছে? যখন 2 করবে তুমি ওমেগা টির ভ্যালুটা, হ্যাঁ, তখন হচ্ছে তুমি একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মানে টি এর ভ্যালুটা যখন তুমি 2 করবে, কারণ ওমেগার ভ্যালু তুমি একটা পাবে এখানটায়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভ্যালুটা। হ্যাঁ, তাহলে আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা কেমন হবে। তাহলে এরকম হচ্ছে ইকুয়েশনটা হবে, এইটুকুনি বুঝলাম, ফাইন। তাহলে এবার কি বলেছে দেখো, এইবার তোমাকে ওমেগা বলে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড বলে দিয়েছিল, সেখান থেকে তুমি ওমেগা বের করেছো। টাইম পিরিয়ড কি গ্রাফ থেকে আমরা ক্যালকুলেট করে নিয়েছি। ওকে, সুতরাং তুমি এক্স ইকুয়ালটা দেখো এ, এটা তুমি অ্যাম্পলিটিউড জানো 1, তাহলে 1 লিখতে পারো, ইন্টু সাইন ওমেগা ইন্টু টি। ওমেগার ভ্যালু কত লিখলে? 2π/8 লিখলে। আর টি তোমাকে দেখো কোশ্চেনে বলে দিয়েছে, কত বলেছে বলো তো? টি বলেছে এখানে 4/3 সেকেন্ড। তাহলে 4/3 সেকেন্ড পুট করে দাও। তাহলে এখানে টিটা গিভেন 4/3 সেকেন্ড। তাহলে এটা 4/3 সেকেন্ড করে দাও। তাহলে কাটাকাটি করলে কত আসছে? তাহলে এখানে তোমার আসছে 4 কাটলে 2, 2, 2 কেটে গেলে, তাহলে π/3 আসছে। সুতরাং এক্স ইকুয়াল তুমি পাচ্ছ সাইন π/3। π/3 মানে কত বলো? 180/3 মানে 6, মানে 60 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত হয় তোমরা সবাই জানো, বলো কত হয়? সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2 হয়, তাই তো? এগুলো আমরা সবাই জানি। ওকে, তাহলে আমি এক্সও পেয়ে গেলাম, আর আমাদের ওমেগা দরকার ছিল, ওমেগাও পেয়ে গেছি। তাহলে এই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? সুতরাং এই ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার মানে কত? 2π/8 তার হোল স্কোয়ার ইন্টু এক্স মানে √3/2 হলো। এটাকে তুমি একটু সিম্পলিফাই করো, তাহলে তোমার আনসার চলে আসবে। সুতরাং এ ইকুয়াল টু মাইনাস, মাইনাসটা তোমার ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, 2π তার হোল স্কোয়ার মানে কি 4 × π² হবে, ডিভাইডেড বাই 8 স্কোয়ার মানে 8 × 64, রাইট? ইন্টু √3/2। তাহলে কাটাকাটি করলে কি আসছে এখানটায়? তাহলে এখানে 4, এখানে 2 কাটলে পরে এখানে একটা 2 থাকবে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আচ্ছা এখানে 2, এখানে 64, এখানে 32 করে দাও। তাহলে এই কালে তুমি পাচ্ছ √3 × π² ডিভাইডেড বাই 32, এত। এটা তোমার আনসার হবে। একদম সিম্পল ক্যালকুলেশন, কিছুই নেই। ওকে, তাহলে আনসার তোমার এখানে কত বলেছে দেখো, এখানে √2π²/32 বলেছে। না, এটা হতে পারে না। তুমি দেখতে পাচ্ছ এখানে √3 থাকবে, এখানে হ্যাঁ √3 হবে এখানটায়। হলো, ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, এটা ইউনিট কি হবে? সেন্টিমিটার/সেকেন্ড² হবে, কারণ সবই কি সিজি সিস্টেমে বলা হয়েছে এখানে। নেক্সট কোশ্চেন দেখো। ওকে, কি বলছে? এক্স অক্ষ বরাবর সরল দোলগতি সম্পন্ন একটি কণার সরণের সমীকরণ বলে দিয়েছে এটা, ঠিক আছে? বলছে কণাটির ত্বরণের সমীকরণ এত হলে, যদি এত হয় তবে এ এবং ডেল্টা তার মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু কী বলেছে? তাহলে এখান থেকে আমি অ্যাক্সিলারেশন বের করতে পারবো। তাহলে অ্যাক্সিলারেশন যে সমীকরণটা পাবো তার সাথে এটাকে আমি যদি কম্পেয়ার করে দিই, তাহলে সেখান থেকে আমি এ আর ডেল্টার ভ্যালু বের করতে পারবো। এত ইজি কোয়েশ্চেন কিছুই নেই এটাতে। তাহলে এক্স ইকুয়াল টু x0 cos ওমেগা টি প্লাস π/4 45। আচ্ছা, এক্স ইকুয়াল টু সাপোজ x0 cos ওমেগা টি প্লাস π/4, আই থিঙ্ক প্লাস π/4 ছিল। ওকে, তাহলে এখান থেকে প্রথমে তুমি অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করো। তাহলে অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে হলে কী করতে হবে? এটাকে ডেরিভেটিভ করতে হবে। প্রথমে ডেরিভেটিভ যদি করি তাহলে সেটা কী দেবে? ভেলোসিটি দেবে। তাহলে ডেরিভেটিভ করো, তাহলে x0। আচ্ছা, এখান থেকে দেখো কসের ডেরিভেটিভ করবো আমরা, তাহলে মাইনাস আসবে। এবার এটা তো এক্স নয়, যে টি নয়, তাহলে এর ডেরিভেটিভ করতে তাহলে একটা ওমেগা থাকবে। আমি একদম ডিরেক্ট করে দিচ্ছি, ওমেগা হবে। কসের ডেরিভেটিভ করলে তুমি পাবে মাইনাস সাইন ওমেগা টি প্লাস π/4। ওকে, এখানে একটা ওমেগা থাকতো, সেই ওমেগাটা আমি আগে লিখে নিয়েছি। আচ্ছা, বুঝলাম।
আমার দরকার কি অ্যাক্সিলারেশন, তাহলে এটাকে তুমি আরেকবার ডেরিভেটিভ করে দাও, তাহলে d2x dt স্কোয়ার, তাহলে এখানে কি হবে এক্স নট ওমেগা, আবার এখানে একটা ওমেগা আসবে, ওমেগা স্কোয়ার হয়ে গেল, এই মাইনাসটা থাকবে, আর সাইনের ডেরিভেটিভ করলে কি কস আসবে, সুতরাং কস ওমেগা টি প্লাস পাই বাই 4 হলো। আচ্ছা, তাহলে এটা তুমি পাচ্ছ কি অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন এই ইকুয়াল টু দেখতেই পাচ্ছ মাইনাস এক্স নট ওমেগা স্কোয়ার কস, আচ্ছা ওমেগা টি, ঠিক আছে, কস ওমেগা টি প্লাস পাই বাই 4, রাইট, এটা আমরা জানি, তাই তো। আচ্ছা, এখানে কিছু একটা মিস্টেক করছি আমি, না ঠিক আছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, ওমেগাটি এখানে বলেছে, আমি ভাবছিলাম এখানে ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। এবার তোমাকে কোশ্চেনে কী বলেছে দেখো, এ ইকুয়াল টু বলে দিয়েছে এ মাইনাস এ হবে, মাইনাস এ, বা জাস্ট নর্মালি তুমি এ বলতে পারো, কোনো অসুবিধা নেই। কী বলেছে দেখি, এ বলেছে, তাহলে তুমি এ বললে, এখানে কস ওমেগা টি প্লাস ডেল্টা বলেছে, এটাকে তুমি 2 নম্বর নাম দিচ্ছ। এবার তুমি কম্পেয়ার করো, দেখো তাহলে এই এ ভ্যালু এখানে কত রয়েছে, মাইনাস এটা রয়েছে, সুতরাং তাহলে তুমি কি লিখবে, এ ইকুয়াল টু মাইনাস এক্স নট ওমেগা স্কোয়ার, আর ডেল্টা দেখো, এই ডেল্টার ভ্যালু এটা, আর এখানে কত পাই বাই 4, সুতরাং পাই বাই 4, এই তো আনসার, আর কিছুই নেই। বুঝতে পারলে, একদম ইজি জিনিস হলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি কণা সরল দোল গতিতে আছে, ভালো কথা। বলছে কণাটির গতির সমীকরণ এইটা, যখন কণাটির 3 মানে সরণ 3 একক, তখন বেগ কত হবে। তাহলে এখান থেকে দেখো, যখন তুমি বেগের ইকুয়েশন দেখবে, বেগ মানে কি, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তোমার ইকুয়েশন। আচ্ছা, এখানে দেখো তুমি ওমেগার ভ্যালু জানো, ওমেগা ভ্যালু কী হবে, এখানে 4 হবে, কারণ জেনারেল যে ইকুয়েশন হয় সেটা কী হয়, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা বা ফাই যা লিখবে তুমি এটা, রাইট। তাহলে পরে প্লাস হোক মাইনাস হলে পরে ডিরেকশনটা উল্টো হয়, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস বড় মুভ করে, প্লাস মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বড় মুভ করছে, ঠিক আছে। এখানটা কি, তাহলে দেখো ওমেগা মানে কি এখানে 4, তাহলে তুমি কম্পেয়ার করো তুমি এখান থেকে বলতে পারো, সো ওমেগা ইকুয়াল টু 4, আর এখানটা দেখো এ ইকুয়াল টু দেখো 5, এই যে 5, ওকে, আর এক্স তোমাকে এখানে বলে দিচ্ছি 3, তাহলে এক্স ইকুয়াল টু 3, সব ভ্যালু পুট করে দাও, তাহলে ওমেগার ভ্যালু তুমি বসাবে এখানে 4, রাইট, ঠিক লিখলাম 4, এ মানে তোমার 5 স্কোয়ার মানে 25 হবে, মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কত এখানটা দেখো 3 তিরিক্ষে 9 হবে, তাহলে 25 মাইনাস 9 মানে 16 হচ্ছে, তাই না, তাহলে 4 ইন্টু 4 মানে 16, এই মানে 16 হচ্ছে এটা, তাহলে সেটা বাইরে আসলে পরে 4 হবে, তাহলে 4 ইন্টু বাইরে 4 রয়েছে, তাহলে গুণ করলে 16, তাহলে অ্যাকচুয়াল আনসার কত হবে, 16 হবে, 16 তোমার আনসার হবে। বুঝতে পারলে, কিছুই নেই, একদম ইজি জিনিস, কিন্তু ভেলোসিটি ফর্মুলা তোমাকে জানতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি সরল দোলকের দৈর্ঘ্য 21% বৃদ্ধি পেলে তার পর্যায়কাল কত শতাংশ বৃদ্ধি পাবে, এটাকে ভাই ট্রিপল স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝলাম। তাহলে কি বলেছে, দৈর্ঘ্য মানে এলটা বেড়ে গেছে, কত হয়েছে, মানে 21% বেড়ে গেছে, তাহলে টাইম পিরিয়ড কত পার্সেন্টেজ বাড়বে, একদম ইজি কোয়েশ্চেন, ভালো করে দেখে নাও। আই থিঙ্ক 47, রাইট, যাই হোক 47, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে, প্রথমত যে ইনিশিয়ালি এল ছিল এল, দিয়ে বেড়ে কত হয়েছে এল প্রাইম, কত পার্সেন্টেজ বেড়েছে, আগে ছিল এল, তাহলে বেড়েছে 21%, তাহলে 21 ইন্টু এল ডিভাইডেড বাই 100, তো এটা করলে পরে তুমি কী পাবে, 100, এখানে 100 প্লাস 21 মানে 121 এল, এটা এল প্রাইমের ভ্যালু। টাইম পিরিয়ড কত বলেছে দেখো, মানে আমরা ফর্মুলা জানি যে টি ইকুয়াল টু হয় যেটা 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি, এটা ইনিশিয়ালি ছিল, 1 নম্বর নাম দিয়ে রাখো। এইবার ফাইনালি কী পাবো, টি প্রাইম পাবো, সেটা কত আসবে, 2 পাই ইন্টু রুট ওভার অফ এখানে এল প্রাইম বাই জি লিখবে, কিছুই নেই। ওকে, এবার এল প্রাইমের ভ্যালু তুমি ক্যালকুলেট করেছো, পুট করে দাও, সুতরাং টি প্রাইম ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ, এটা এল প্রাইম কত হচ্ছে দেখো 121 এল বাই 100, নিচে লিখে দিলাম ইন্টু জি, হলো। এর ভালো করে দেখো তুমি এখানটায়, তুমি যদি এটা একটু ভালো করে লেখো, তাহলে আমি লিখতে পারো তুমি 2 পাই ইন্টু রুট ওভার অফ, এই এল আর জি একসাথে রাখলাম, এল আর জি একসাথে রাখলাম, আর এখানটায় 121 বাই 100 এটাকে একসাথে রাখলাম, ওকে। তাহলে এইখান থেকে এইটুকুনি
এইটুকুনি ভালো করে দেখো, টি এর ভ্যালু না এটা, টি এর ভ্যালু পুট করে দাও, বুঝতে পারলে? তাহলে এখানে তুমি লিখবে টি প্রাইম ইকুয়াল টু টি ইন্টু √121 বাই 100। আচ্ছা 121 বাই 100 মানে কত? 11 ইন্টু 11 মানে 121 বাই, তাহলে 10 ইন্টু 10 মানে 100, তাহলে এত ইন্টু টি, ক্যাপিটাল টি। এটা তোমার টি প্রাইমের ভ্যালু পাচ্ছ তুমি। ক্লিয়ার হয়েছে? এবার টাইম পিরিয়ডে কতখানি চেঞ্জ হয়েছে, তাহলে এটা ফাইনাল টেম্পারেচার পেয়েছো তুমি। তাহলে চেঞ্জ কতখানি তুমি দেখবে, তাহলে বলবে তুমি টি প্রাইম মাইনাস টি, রাইট? তাহলে টি প্রাইম কত? আচ্ছা কার রেসপেক্টে দেখবে, সাপোজ যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে, তাই তুমি ইনিশিয়ালের রেসপেক্টে কী পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা তুমি দেখবে। তাহলে চেঞ্জ মানে তুমি দেখছো 11/10 ইন্টু টি মাইনাস ক্যাপিটাল টি ডিভাইডেড বাই টি, টি কমন নাও কেটে যাবে, তাহলে এখানে কী পড়ে থাকবে? 11/10 মাইনাস 1 পড়ে থাকবে, তাই তো? আচ্ছা বুঝলাম। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের আনসার চলে আসবে। আর আমাদের যেহেতু পার্সেন্টেজ দরকার, তাই আমরা কী করবো দেখো, তাহলে এখান থেকে তুমি বলবে যে টি প্রাইম মাইনাস টি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু, এটা করলে পরে 10, 11 মাইনাস 10 মানে তোমার আসছে 1/10। এবার আমাদের পার্সেন্টেজে দরকার, তাহলে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয় বাবা? 100 দিয়ে গুণ করতে হয়, রাইট? তবে তোমার পার্সেন্টেজ আসবে। তাহলে তুমি এখানে বলবে 1/10 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে এটা কাটাকাটি করলে 10, তাহলে 10% কী হবে? বৃদ্ধি পাবে। যেহেতু পজিটিভ এসছে তাই বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে? আর তোমরা জেনারেলি জানোই যে এল এর মান বাড়লে পরে টাইম পিরিয়ড বাড়বে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, তাহলে 47 নম্বরটা হয়ে গেল। হ্যাঁ এটা আনসার ঠিক আছে আবার। ওকে আচ্ছা, বলছে 5 গ্রাম ভরের একটি কণা সরল দোলগতি সম্পন্ন করছে, গতিপথের মধ্যবিন্দু অতিক্রম করার সময় কণাটির বেগ 10 মিটার পার সেকেন্ড। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এই যে গতিপথের মধ্যবিন্দু অতিক্রম করার সময় মানে কি? মধ্যবিন্দু মানে x = 0 সময়, তাহলে এই সময়টাতে তার যে বেগ হয় সেই বেগটা কি ম্যাক্সিমাম হয়ে থাকে। তাহলে বেগের ফর্মুলা আমরা জানি, এই যেটা ওমেগা ইন্টু √a² মাইনাস x²। তাহলে কি এক্সের মান যদি তুমি 0 পুট করো তাহলে কি থাকবে এখানে? ওমেগা ইন্টু এ থাকবে। দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম ভেলোসিটি, সেটা তোমাকে এখানে বলে দিয়েছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তোমাকে বের করতে বলেছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির ফর্মুলা মানে যান্ত্রিক শক্তি হলো টোটাল যান্ত্রিক শক্তি, তাহলে সেটা কি হয়ে থাকে? ইকুয়াল টু ½ m ওমেগা² ইন্টু a²। ওকে, তাহলে ভি এর মান দেখো ওমেগা ইন্টু এ, ভি এর মান তোমাকে 10 বলে দিয়েছে, তার মানে কি ওমেগা ইন্টু এ তোমাকে বলে দিয়েছে 10, তার হোল স্কোয়ার করে দাও, তাহলে ওমেগা ইন্টু এ তার হোল স্কোয়ার করে দিলে কত পাবে তুমি? 10² মানে 100। তাহলে এখানে তুমি দেখো লিখতে পারো, সুতরাং ½ ইন্টু এম ইন্টু ওমেগা ইন্টু এ, আর এম এর মান বলে দিয়েছে নিশ্চয়ই, হ্যাঁ 5 বলে দিয়েছে এম এর মান, ঠিক আছে 5 বলে দিয়েছে, তাহলে এখানে তুমি পুট করে দাও, সুতরাং 5 ইন্টু ওমেগা ইন্টু এ মানে তোমার মানে তাহলে ওমেগা এ তার হোল স্কোয়ার মানে কি 100, তাহলে এখানে 100 লিখে দাও, তাহলে এটাতে কাটলে পরে এখানে 50 থাকবে, মানে সুতরাং 250, 5 5 25 মানে 250, তাহলে টোটাল এনার্জি কত হবে? এত আর হবে। ক্লিয়ার হয়েছে? একদম পাতি কোয়েশ্চেন, কিছুই না, এটা অ্যান্সারও ঠিক আছে। ওকে, তাহলে তোমাকে এনার্জির ফর্মুলা জানতে হবে, ভেলোসিটির ফর্মুলা জানতে হবে। এবার এইখানে কন্ডিশন হচ্ছে তোমার এটাই মেন কথা। এই গতিপথের মধ্যবিন্দু অতিক্রম করার সময় মানে কি? যখন মধ্যবিন্দু অতিক্রম করছে একদম অ্যাট দ্য সেম টাইম, মানে যে মধ্যবিন্দু যখন যাচ্ছে সেই টাইমটাতে, তাহলে মধ্যবিন্দুতে যখন যাচ্ছে তখন ডিসপ্লেসমেন্টটা কতখানি? 0, বুঝতে পারলে? তাহলে ওই টাইমে তার ভেলোসিটি কতখানি? সেটা ম্যাক্সিমাম ভেলোসিটি, সেই ফর্মুলা আমরা জানি, ওমেগা ইন্টু এ হবে। এটা কোথা থেকে আসলো? এইখান থেকে আসলো, এখানে এক্স এর মান 0 পুট করে। ক্লিয়ার হয়েছে? তো অঙ্কটা এরকমভাবে তুমি করতে পারো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, টুকে নাও। আচ্ছা, মানে খাতা নিয়ে বসে, খাতা পেন নিয়ে বসে পড়ো একদম, বুঝতে পারলে? আমি করছি আমার সাথে সাথে কি তোমরা করতে শুরু করো, হ্যাঁ, তবে কিন্তু ক্লিয়ার করতে পারবে। আবার এরকমও চেষ্টা করো যে অঙ্কটাকে মানে ভিডিওটা একটু পজ করে নিয়ে অঙ্কটা পড়ে নিয়ে নিজে চেষ্টা করো, যখন হচ্ছে না তখন ভিডিওটা দেখে নাও, বুঝতে পারলে? তাহলে কি তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এরকমভাবে তোমাকে পড়তে হবে, তবে কি এগুলো আর কোনো দিন ভুলবে না। আচ্ছা, এগুলো সব লিখে নিও। ওকে, আমি এটা আর ওই কালো পেজে করলাম না। নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে দেখো, বলছে একটি সরল দোলকের পিণ্ডের ভর 10 গ্রাম, মানে এ ইকুয়ালটু বলে দিয়েছে 10 গ্রাম, বলছে দৈর্ঘ্য ইকুয়ালটু বলে দিয়েছে 13 সেন্টিমিটার, সবই সিজে সিস্টেমে বলেছে, ফাইন। বলছে পিণ্ডটিকে ঝুলন বিন্দুগামী উল্লম্ব রেখা থেকে 5 সেন্টিমিটার দূরে টেনে ছেড়ে দেওয়া হলো, 5 সেন্টিমিটার দূরে, মানে এটা তোমার বলে দিয়েছে 5, কারণ এটাই ম্যাক্সিমাম, এত দূর পর্যন্ত তুমি টেনে নিয়েছো, ছেড়ে দিয়েছো, বুঝতে পারলে? যখন পিণ্ডটি সর্বনিম্ন বিন্দু অতিক্রম করবে তখন তার গতিশক্তি কত? সর্বনিম্ন বিন্দু মানে কি? x = 0,
তখন তার গতিশক্তি কত হবেই। তাহলে এক্স এর মান এখানে 0। তাহলে কতগুলো কন্ডিশন এখানে বলেছে বুঝতে পারলে? ছবি রেখে দেখাই তোমাকে আমি। আচ্ছা, এটা আই থিঙ্ক 50 নম্বর নাকি? হয় 50, 49 নম্বর। ঠিক আছে, এখানে কি এরকম একটা পেন্ডুলাম রয়েছে, এটা পেন্ডুলাম। এইবারটাকে তুমি টেনে ধরেছো এইখান পর্যন্ত, এখানে ডিস্টেন্স কতখানি? 5 সেন্টিমিটার। তাহলে অ্যাম্পলিটিউড হয়ে গেল তোমার 5 সেন্টিমিটার। এবার তুমি ছেড়ে দিয়েছো, দিয়ে কী করছে? অসিলেট করছে, এরকমভাবে অসিলেট করছে। ক্লিয়ার হয়েছে? এইভাবে অসিলেট করছে, বুঝলাম। এর যে লেন্থটা বলেছে আই থিঙ্ক 13 সেন্টিমিটার। আর ওই যে অবজেক্টটা, তার মাস তোমাকে বলে দিয়েছে 10 গ্রাম। এটা তোমাকে বলে দিয়েছে। কি করতে বলেছে এবার দেখিয়ে নিয়ে একবার। ঠিক আছে, ঠিক লিখলাম। সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি কত হবে? তার মানে কি, এই যে এইখানটা, এই পয়েন্টে তোমার কাইনেটিক এনার্জি কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা সবাই জানি, ইকে ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাই তো? এবার কি বলেছে? অ্যাট দিস পয়েন্ট, তার মানে কি অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে কত হবে? তাহলে কি তুমি এখানটায় লিখবে না এটা, সুতরাং তুমি লিখবে ইকে ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার। ওকে, এবার এর মান তুমি জানো, ওমেগার মান তুমি জানো, পুট করে দাও। তাহলে হাফ ইন্টু এম মানে 10, ওমেগা মানে কত বাবা? ওমেগার মান আমরা জানি না, বের করে নাও। কীভাবে বের করব? এখানে ভাই দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য জানলে পরে তুমি সেখান থেকে টাইম পিরিয়ড বের করতে পারবে। টাইম পিরিয়ড ইকুয়ালটা কি 2 পাই ইন্টু L/G হয়ে গেল। ওকে, তাহলে 2 পাই ইন্টু L/G। এবার টাইম পিরিয়ড পেয়ে গেলে তুমি, তাহলে ওমেগা মানে কত হবে দেখো। তাহলে এই এল এর মান জানলে পরে তুমি টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারো ইজিলি। তাহলে ওমেগা মানে কত হয়? 2π/t হয়ে থাকে। তাহলে 2π/t, তাহলে কাটাকাটি করে মানে চলে যাবে, তাহলে থাকবে কি √G/L থাকবে পরে। এটা তোমার ওমেগার ভ্যালু হলো, এটা ওমেগার ভ্যালু। আর আমাদের লাগবে কি? ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার মানে কত হবে? G/L হবে। ক্লিয়ার হয়েছে? ওমেগা মানে G/L হবে। তাহলে ওমেগা স্কোয়ার মানে কী লিখবো আমরা? G/L লিখবো, আর এ স্কোয়ার লিখবো আমরা, রাইট? এবার সব ভ্যালু পুট করে দাও। সুতরাং হাফ ইন্টু 10 ইন্টু জি মানে 980, কারণ সিজে সিস্টেম বলেছি। এল মানে তোমার কত? 13 সেন্টিমিটার, রাইট? আর এ কত ক্যালকুলেট করেছে? এ বলেছে 5, তাহলে 5 স্কোয়ার মানে 25 লিখবে তুমি। এটাকে তুমি সিম্পলিফাই করো, তোমার আনসার চলে আসবে। তাহলে কত আসছে একটুখানি আমি ক্যালকুলেটার দেখে নিই, ঝাপাং করে, এপাং ওপাং ঝাপাং। ডিং 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 5 ইন্টু 980 ইন্টু 2 5 25 ডিভাইডেড বাই 13। কত আসছে বাবা? এত আর্ক ভালোই এসছে, 9423 অ্যাপ্রক্সিমেট বলছি আমি। এটা দশমিক সামথিং রয়েছে, লিখছি না। এত আর্ক হবে। আর্ক কেন হবে? কারণ সিজে সিস্টেমে করছো তুমি, সবই দেখো সিজে সিস্টেমে করা হয়েছে, তাই আর্ক হবে। এটা এত আর্ক। তোমাদের আনসার কি বলেছে? আনসার কিন্তু মিস্টেক আছে, এখানে দশমিকটা দিয়েছে, ঠিক আছে, মিস্টেক আছে। ক্লিয়ার হয়েছে? প্রচুর মানে আনসারে মিস্টেক রয়েছে, তোমরা নিজেরা করে দেখো না। এখানে যা ভ্যালু বলেছে তুমি যেগুলো সব পুট করে ক্যালকুলেটার বসাও না, চলে আসবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। 50 নম্বরটা কী বলছে? অনুভূমিকের সঙ্গে আলফা কোণে অবস্থিত একটি ঘর্ষণহীন রাস্তা বরাবর একটি গাড়ি নিচে নামছে। ওই গাড়ির ছাদ থেকে যদি এল দৈর্ঘ্যের একটি সরল দোলক ঝোলানো থাকে, তাহলে দোলকটির পর্যায়কাল কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রথমত, আর দ্বিতীয়ত কীভাবে করতে হয় দেখো, একদম কিছুই নেই, ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 50, রাইট? মানে এরকম একটা অনুভূমিক প্লেন রয়েছে, এরকমই দেখাই, অনুভূমিক নয় সরি, ইনক্লাইন প্লেন রয়েছে। ওকে, এটা তোমার গাড়ি। ইনক্লাইন প্লেনটার যে অ্যাঙ্গেল সেটা আলফা বলে দিয়েছে, ফাইন। এইবার তুমি কি করেছো? এখানে একটা পেন্ডুলাম ঝুলিয়ে দিয়েছো। যখন তুমি ঝোলাবে পেন্ডুলামটা কেমন হয় ঝুলো বলতে? এরকমভাবে ঝুলবে, নিচের দিক বরাবর। তাই না? এরকম একটা বেঁকে ঝুলবে না, স্বাভাবিক ব্যাপার, কারণ কি গ্র্যাভিটির দিক বরাবর থাকবে। আচ্ছা, তাহলে এইটার দেখো নিচের দিকে কি কাজ করছে বলো তো? ওজন কাজ করছে, mg, রাইট? তাহলে এর দুটো কম্পোনেন্ট পাবো, একটা এদিক বরাবর কম্পোনেন্ট পাবো, একটা এদিক বরাবর কম্পোনেন্ট পাবো, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হবে নিশ্চয়ই, এই অ্যাঙ্গেলটা কী হবে? আলফা হবে।
তাহলে যদি আলফা হয় তাহলে এটা কী লিখবে তুমি mg cos আলফা, আর এদিক বরাবর যে ওজনটা সেটা কত mg sin আলফা হলো। এইবার ঘটনাটা কি হয়, যখনই কোনো পেন্ডুলাম তুমি নাও সাধারণত পেন্ডুলামটা কি হয় যে ত্বরণটা, আমরা যে ত্বরণটা ক্যান্সেল করি, ধর এরকম যদি পেন্ডুলাম নেওয়া হয়ে থাকে, এই যে ত্বরণটা এই দিক বরাবর যে ত্বরণটা কাজ করে সেটাকে নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো যেহেতু পেন্ডুলামটা এরকম রয়েছে, অ্যাকচুয়ালি পেন্ডুলামটা থাকার কথা ঠিকই ছিল, এই বরাবর থাকার কথা ছিল, ভালো করে দেখো এই বরাবর থাকার কথা ছিল, রাইট। কিন্তু যেহেতু একটা ইনক্লাইন প্লেন রয়েছে তার জন্য এই দিকে বেঁকে গেছে কিছুটা, তাহলে কতখানি কম্পোনেন্ট এসছে, মানে এই দিক বরাবর হলে পরে তুমি এখান থেকেও বলতে পারো হ্যাঁ এই অ্যাঙ্গেলটাও কিন্তু আলফা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেল হওয়ায় এই অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেলেই কিন্তু সে বাঁকবে, স্বাভাবিক ব্যাপার, ফিজিক্সটা ভেবে দেখো, হ্যাঁ আলফা অ্যাঙ্গেলেই কিন্তু বাঁকবে। তুমি এটাকে এভাবে ভাবতে পারো যে নিচের দিকে যদি এরকম জি কাজ করে তাহলে এর একটা কম্পোনেন্টের দিকে কাজ করছে, এটা কম্পোনেন্টে কাজ করছে, এটা কত জি কস থিটা, মানে এখানে আলফা হবে, রাইট। বা এরকমভাবে ভাবতে পারো, অথবা প্রথমে যেটা দেখালাম সেটাও তুমি ভাবতে পারো যে দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছো, তাহলে দেখি কি মাস ইনটু অ্যাক্সেলেরেশন, মানে এখান থেকে তুমি অ্যাক্সেলেরেশন জি প্রাইম ইকুয়াল টু কি লিখবে জি কস আলফা লিখবে, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ এরকমভাবে ভাঙো, মানে এই কম্পোনেন্টে ভেঙে করো, অথবা তুমি এটাকে প্রথমত এদিক বরাবর থাকার কথা ছিল কিন্তু সেটা কি এদিক বরাবর ঝুলে যাবে, কারণ একটা ইনক্লাইন প্লেন রয়েছে আলফা অ্যাঙ্গেলে, তাহলে এদিক বরাবর জি হতো, তাহলে একটা কম্পোনেন্ট তাহলে এদিকে হবে, তাহলে জি কস আলফা হয়ে যাবে। এই তো জাস্ট সিম্পল দুটো প্রসেস তোমাকে বুঝিয়ে দিলাম। আচ্ছা তোমাকে কি বের করতে বলেছে, টাইম পিরিয়ড বের করতে বলেছে, রাইট। তাহলে টাইম পিরিয়ড মানে তোমরা কি জানো, রুট ওভার অফ সরি 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি, রাইট, এল বাই জি, মানে এখানে জি প্রাইম লিখবে, তাহলে 2 পাই এল কিছু কি বলেছে, আর জি কত, তাহলে জি কস আলফা হলো। আর এল এর মান যদি বলে দেয় এল এর মান পুট করে দাও, এল কত বলেছে বাবা, এল বলেছে, এল বলেনি, ঠিক আছে, তাহলে এটা তোমার আনসার হবে, হ্যাঁ মিলে গেছে, এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন দেখো SHM এর একদম শেষ, হ্যাঁ কিছুই নেই কোয়েশ্চেনটাতে এমনিতেও। সরল দৈর্ঘ্য সম্পন্ন একটি বল সাম্য অবস্থা থেকে, মানে x = 0 থেকে যখন 3 মিটার দূরে গেল, মানে x থেকে 0 থেকে কি 3 মিটার আসলো, তখন তার বেগ বলছে 12 মিটার পার সেকেন্ড। বলছে সরল দোলগতির কম্পাঙ্ক কত, একদম সিম্পল জিনিস, ভেলোসিটি তোমরা জানো ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাই তো, এটা ফর্মুলা আমাদের। এবার দেখো তাহলে ভি ইকুয়াল টু, মানে ভি কত বলে দিয়েছে 12 বলে দিয়েছে, তাহলে ভি এর মধ্যে 12 লিখলে, ওমেগা তুমি রেখে দিলে, এ স্কোয়ার তুমি এ পুট করে দাও, কারণ এর ভ্যালু কিছু বলেনি, কারণ এখানে আনসারও দেখে এ রেখে দিয়েছি, কারণ এর ভ্যালু বলে দিলে তুমি এখানে এর ভ্যালু বসে দিতে, কিন্তু বলেনি কিছু তো লেখার দরকার নেই, মাইনাস এক্স স্কোয়ার, এক্সের ভ্যালু কত দেখো 3, তাহলে 3 তিরিখে কত হয় 9 হয়, দেখো আনসারে ভুল করেছে 4 করে দিয়েছে, ভাই 2 বলেনি, 2 বলে তুই 4 করতিস, ঠিক আছে মানতাম, তাই না, এখানে কত হবে এটা 9 হবে, হ্যাঁ যেহেতু এখানে 3 বলেছে। তাহলে ওমেগা ইকুয়াল টু কত লিখবে তুমি, ওমেগা ইকুয়াল টু 12 বাই এ স্কোয়ার মাইনাস 9 রুট হবে আন্ডার রুট, ওকে, এটা তোমার আনসার হচ্ছে, এটা তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ এখানে সরল দোলগতির কম্পাঙ্ক বলেছে, ঠিক আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তুমি ক্যালকুলেট করলে এটা হয়তো আনসার নিয়ে নেবে, অসুবিধা নেই। আবার তুমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করে নিতে পারো, এফ ইকুয়াল টু কত ওমেগা বাই 2 পাই হয়ে থাকে, মানে জাস্ট এটাকে 2 পাই দিয়ে ভাগ করে দেবে, তাহলে এফ ইকুয়াল টু 1 বাই 2 পাই ইন্টু রুট ওভার অফ 12 বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, নয় 9 হবে, তো এটা তোমার আনসার হবে, ওকে, এইটা অথবা এটা আনসার হবে তোমার ফ্রিকোয়েন্সি, কোনো অসুবিধা নেই। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফর্মে লিখলে পরে তুমি এটা লিখবে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ফর্মে তুমি লিখলে পরে এটা লিখবে, ওকে। তাহলে এই ছিল কিছু প্রবলেম, 51টা কোশ্চেন ছিল তোমার SHM এ, সবগুলো সলভ করে দিয়েছি আমি। কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রামে কিন্তু যে কোনো কোশ্চেন তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু সব কিছু সলিউশন কিন্তু করে দিই, ঠিক আছে। তোমাদের যে কোনো ডাউট, যে কোনো অসুবিধা আমাকে কিন্তু টেলিগ্রামে বা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি তোমাদের জন্য সবসময় আছি, সবসময় হেল্প করার জন্য আমি বসে আছি, তো ভয় পেও না, নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে। তো এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকো, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সো থ্যাংক ইউ।